আজকের আলোচনার বিষয় হলো এক্সপোর্ট, ইম্পোর্ট, বিজনেস ও শরিয়া। আসলে আমাদের শুরুতে জানতে হবে এক্সপোর্ট এবং ইম্পোর্টটা কি। দেখেন, একটা সময় মানুষ আন্তর্দেশীয় লেনদেন খুব বেশি করত এবং ইন্টারন্যাশনালি মানুষের লেনদেন করার প্রয়োজন হতো না। তো তখন মানুষ দেশে দেশে যেহেতু লেনদেন করার সুবিধার্থে তাদের ভিতরে বিশ্বস্ততা এবং আমানতদারিতা থাকতো, পরিচয় থাকতো, ফলত তৃতীয় কোনো পক্ষের প্রয়োজন হতো না। কিন্তু 19 শতকের শুরুর দিকে, বিশেষ করে শিল্প বিপ্লবের পরপরই মানুষের লেনদেন, আদান প্রদান এগুলার ব্যাপক চাহিদার ভিত্তিতে ইন্টারন্যাশনালি বিভিন্ন ধরনের লেনদেন শুরু হয়। সেই লেনদেনকে কিভাবে শক্তিশালী এবং আমানতদারিতার সাথে করা যায়, সেই চিন্তা থেকে, সেই থিওরি থেকেই আবিষ্কার করা হয়েছে হলো এলসি, অর্থাৎ এক্সপোর্ট এবং ইম্পোর্ট বিজনেসের এলসি যেটাকে আমরা বলি। সেখানে আমি বলেছি যে এখানে মোট তিনটা বিষয় থাকবে। এখন কোনো ব্যক্তি যদি ইন্টারন্যাশনাল কোনো একটা কোম্পানির সাথে লেনদেন করতে যায় অথবা বিদেশ থেকে কোনো কিছু আনতে যায়, যেমন বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি বা বিভিন্ন কোম্পানি যদি বিদেশ থেকে কোনো মাল কিনতে যায়, তাহলে শুরুতে একটা এলসি খুলতে হবে। অর্থাৎ বাংলাদেশের যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী তাকে এলসির দ্বারস্থ হতে হবে। তো এলসি কি? এলসি একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখিয়েছি। যেমন বাংলাদেশের একটা ফুড প্রসেসিং কোম্পানি, যেমন ধরেন তার নাম, কি উদাহরণ, হ্যাঁ, যেমন ধরেন তার নাম হলো এবিসি কোম্পানি। তো তিনি ব্রাজিল থেকে 2 লক্ষ টাকার সয়াবিন তেল বা অন্য কোনো একটা জিনিস আনতে চান। তো এখন ব্রাজিলের যে কোম্পানি আছে তার সাথে তো বাংলাদেশের কোম্পানির কোনো পরিচয় নাই। তো উনি ওনাকে কিভাবে চিনবেন? আবার বাংলাদেশের যে কোম্পানি আছে সে যদি আগে টাকা দিয়ে দেয়, যিনি কিনতে চান তিনি যদি আগেই টাকা দিয়ে দেন, তাহলে তো ওনাকে পরবর্তীতে পণ্যটা ঠিক মতো পাঠাবে কিনা এটারও কোনো নিশ্চয়তা নাই। তো উভয় পক্ষেই অনিশ্চয়তা এবং উভয় পক্ষেই আহ বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই জন্য তারা একটা এলসি খোলে। তো বাংলাদেশে যে কোম্পানি আহ পণ্যটা কিনবে, তো উনি বাংলাদেশের একটা ব্যাংকে গিয়ে, যেমন ধরুন ডাচ বাংলা ব্যাংক, ব্যাংকে গিয়ে বলবে যে ভাই, আমার বিদেশ থেকে 1,000 ডলারের একটা পণ্য আসবে, আপনি আমার পক্ষ হয়ে কাজটা করেন। তখন ডাচ বাংলা ব্যাংক ওই এবিসি কোম্পানির পক্ষে একটা এলসি খুলবে, এলসি চালু করবে। সেই এলসির ভিতরে লেখা থাকবে যে হ্যাঁ, এবিসি কোম্পানি বিদেশের যে ব্রাজিলের যে কোম্পানিটা আছে, যে ভাই কোনো সমস্যা নাই, এবিসি কোম্পানি যদি টাকা দিতে না পারে তাহলে আমি টাকা দিব, বা ওনার এই শর্ত। এবং আপনি যদি এইভাবে পণ্যগুলো পাঠান, ব্রাজিলের যে কোম্পানি আছে তাকে যেভাবে পণ্য পাঠানো বলা হয়েছে, সে যদি ওইভাবে পণ্যগুলো পাঠায়, তাহলে ডাচ বাংলা ব্যাংক এবিসি কোম্পানির হয়ে এই টাকাগুলো দিতে বাধ্য থাকবে। এই যে কাজটা, টোটাল কাজটা, এই কাজটা সব কাজটা করে হলো ব্যাংক। মাঝখানে ব্যাংক ওনাদের বায়া হয় এবং গ্যারান্টার হয়, অর্থাৎ আমানতদারিতার যে কাজটা করে এটাকে বলা হলো এসির কাজ। এখন ওই যে ব্রাজিলের যে কোম্পানিটা আছে, ওই কোম্পানিটা কিন্তু এমন হয় না যে ওনার পণ্য যেগুলো আছে, পণ্য জাহাজে ভরার সাথে সাথেই উনি ডাচ বাংলা ব্যাংকের কাছে টাকা চাবে, বিষয়টা এমন না। উনি পণ্যটা জাহাজে উঠানোর পরে ওখানে বিভিন্ন ধরনের কাগজপত্র থাকে, সেটাকে বলে বিল অফ লিডিং, ইনভয়েস, প্যাকেজিং লিস্ট, বিভিন্ন ধরনের কাগজপত্র থাকে। সেই কাগজপত্রগুলো পরবর্তীতে আপনার অন্য থ্রুতে ডাচ বাংলা ব্যাংকের কাছে পাঠানো হয়, যে ভাই আপনি যে বলছিলেন যে এই জিনিসগুলো যদি আমি পাঠাতে পারি তাহলে আমাকে টাকা দিবেন। এরপরে সেই ব্রাজিলের যে কোম্পানি আছে সে তার প্রমাণ স্বরূপ দেখায়। সেই প্রমাণটা আবার কিভাবে হবে, এটা আরেকটা আলোচনা। সেটা হলো যে ওই যে শিপিং কোম্পানি আছে, অর্থাৎ যে পোর্ট, পোর্ট থেকে যখন পণ্যটা খালাস হয়, তখন প্রত্যেকটা পণ্য খালাস হওয়ার পরে সিওরিটি দেয়, হ্যাঁ আপনার এই পণ্য বাংলাদেশের আহ এবিসি কোম্পানি এই চাহিদা ছিল, আপনি এই অনুযায়ী দিয়েছেন, হ্যাঁ এটা আমি সিওরিটি দিলাম। ওই পোর্ট থেকে এটা শিওর হওয়ার পর ওই কাগজটাই মূলত ডাচ বাংলা ব্যাংক পায়। সেই কাগজগুলোর ভিতরে থাকে হলো বিল অফ লেডিং, ইনভয়েস, প্যাকেজিং লিস্ট। এই কাগজগুলো কাগজগুলো পাওয়ার অর্থ হলো ডাচ বাংলা ব্যাংক শিওর হলো যে বাংলাদেশের এবিসি কোম্পানি যেই জিনিসগুলো তিনি চেয়েছিলেন
ব্রাজিলের কোম্পানির কাছে তিনি শতভাগ সেই জিনিসগুলো আদায় করছেন। এখন এটা হাতে পাওয়ার পর ডাচ বাংলা ব্যাংক পণ্য কিন্তু এখনো অবধি আপনার কি বলে নদীতে আছে বা সমুদ্রে আছে, কিন্তু ব্রাজিলের যে কোম্পানি তিনি চাইলে এই মুহূর্তে ডাচ বাংলা ব্যাংকের কাছে টাকা চাইতে পারেন, এবং ডাচ বাংলা ব্যাংক তার এই যে বিল অফ লেডিং, ইনভয়েস, প্যাকেজিং লিস্ট হাতে পাওয়ার পর তাকে টাকা দিতে অবশ্যই বাধ্য থাকবে। আচ্ছা, এটাই হলো এলসি। এখন এটা বলছেন কিনা আমাকে একটু একদম শিওর হন, এলসি কাকে বলে? এলসি নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? জি ভাই, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, এখন আসেন ভাইজান, সবাই একটু মিউট করে রাখবেন। এই যে খালিদ ভাই, আচ্ছা এখন আসেন বাংলাদেশের আইনে আইনগত খুব জটিলতা আছে কিছু। যেমন এলসি ওপেন করতে গেলে এই জন্য দেখবেন এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস যারা করে তারা অনেক ধরনের প্রতারণার শিকার করে। যেমন একজনের এলসি দিয়ে অন্যজন লেনদেন করে, একজনের এলসি দিয়ে আরেকজন অবৈধভাবে আনা নেওয়া করে। কারণ হলো এলসি ওপেন করতে গেলে অনেক ধরনের আইনি জটিলতা আছে। যেমন কেউ যদি এলসির বিজনেস করে বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে তাকে অবশ্যই ভ্যাট ট্যাক্সের আওতায় আনা হয়, বা বিভিন্ন ধরনের আইনি জটিলতার কারণে মানুষ চায় না যে সরকারকে আমরা ট্যাক্স দিই, ভ্যাট দিই। এই জন্য মানুষ বিভিন্ন অবৈধ পন্থা অবলম্বন করে। তো আমরা দেখি এলসি ওপেন করার জন্য কত ধরনের কাগজ দরকার হয়। এক ধরনের হলো ভ্যাট সার্টিফিকেট, আমরা যেটা টিন সার্টিফিকেট বলি। এরপর হলো ট্রেড লাইসেন্স, যেটা সিটি কর্পোরেশন থেকে নিতে হয়। এরপর হলো পুরো ফর্মা ইনভয়েস, ওই যে আমরা একটু আগে যেটা বলেছিলাম যে ইনভয়েসের দরকার হয়। এরপর হলো সেল কন্ট্রাক্ট, আরো বিভিন্ন ধরনের কাগজ দরকার হয়। আচ্ছা, বাংলাদেশে কত ধরনের কি বলে এটা এলসি হয় এবং এর এটা শরিয়া সম্মত কিনা, এই আলোচনা যাওয়ার আগে আমরা একটু বাংলাদেশের অন্য আলোচনাগুলো দেখি যে বাংলাদেশে কোন ধরনের প্রোডাক্ট গুলো এক্সপোর্ট করা হয় এবং কোন ধরনের প্রোডাক্ট গুলো ইম্পোর্ট করা হয়। আসলে এই পোস্টারটা খুব সুন্দর ছিল, আর একটু লম্বা ছিল, আমি আপনাদের গ্রুপে দিব, কিন্তু এখানে আনার পরে এই লম্বাটা চিকন হয়ে গেছে, এই জন্য একটু খারাপ দেখাচ্ছি। এখানে দুইটা ছবি আছে, বাংলাদেশে কোন ধরনের প্রোডাক্ট বেশি এক্সপোর্ট হয় এবং ইম্পোর্ট হয় সেটা দেখিয়েছি, এবং বাংলাদেশের প্রোডাক্ট কোন দেশে কি পরিমাণ হয় সেটাও আমরা দেখিয়েছি। আচ্ছা দেখেন, বাংলাদেশে যেসব পণ্যানি যেসব পণ্য রপ্তানি করে, অর্থাৎ বাংলাদেশ থেকে যেসব পণ্য বাইরে যায়, তো এর ভিতরে এক নম্বর হলো আমরা সকলে জানি, অর্থাৎ আমাদের শিল্প খাত, যারা পোশাক খাত, এরপর হলো চা, এরপর হলো ফিশারি যেটা আছে মাছ, এরপর হলো পাট, যদিও এটা খুব কম, চামড়া, ঔষধের বিষয়টা অনেক বেশি, ঔষধটা উপরে আসার কথা ছিল। এরপর হলো টেক্সটাইল। আর বাংলাদেশের সবচেয়ে বেশি আমদানি করা হয় হলো জ্বালানি। এই মুহূর্তে বাংলাদেশে খুব বেশি জ্বালানি সংকট, সেই জ্বালানিটা এক নম্বরে। এরপর হলো কাঁচা তুলা, এরপর হলো যন্ত্রপাতি, এরপর হলো সার, এরপর হলো ভোজ্য তেল, গম, ডাল। এই জিনিসগুলো হলো বাংলাদেশে বেশি মানে আমদানি করা হয়। আচ্ছা, এরপরে দেখি বাংলাদেশের প্রোডাক্ট গুলো কোন দেশে কি পরিমাণ এক্সপোর্ট এবং ইম্পোর্ট করা হয়। যে বাংলাদেশের পণ্যগুলো বেশিরভাগ যায় হলো আপনার ইউএসএ, এবং সেখানে যায় হলো পোশাক খাতের বিষয়। এরপরে জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স। অর্থাৎ এক কথায় হলো বাংলাদেশের প্রোডাক্ট গুলো বেশিরভাগ পশ্চিমা দেশগুলোতে যায়। আর আমদানি করা হয় হলো বাংলাদেশের বেশিরভাগ পণ্য চীন, ভারত, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র এবং ইন্দোনেশিয়া। তো এখন এখানে আরেকটা আলোচনা করতে হবে, সেটা হলো আপনারা এই যে কিছুদিন আগে নতুন সরকার আসার পরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশ থেকে যাওয়ার একটা তারিখ ছিল হলো 2026 সাল, এটাকে বলে এলজিডি। তো ওখান থেকে একটা সময় বাধা থাকে। তো ওই সময়টা বাধা ছিল হলো বাংলাদেশের জন্য 2026 সাল। পরবর্তীতে নতুন সরকার এসে বলছে, তাদের সঙ্গের কাছে আবেদন করেছে যে আমাদেরকে সময় একটু বাড়িয়ে দেন। এই জন্য জাতিসংঘ সেটা এখনো ফাইনালি জানায় নাই। এখন দেখেন এই জিনিসটা আসলে কি, এসডিডি হলো স্বল্পোন্নত দেশ হলো, যেমন বাংলাদেশ স্বল্পোন্নত দেশ এখনো সেই কাতারে রয়েছে। এখন কোন স্বল্পোন্নত দেশ যখন এই পশ্চিমা দেশে অথবা অন্য কোনো দেশে রপ্তানি করে, তখন স্বল্পোন্নত দেশের ক্যাটাগরি আছে, স্বল্পোন্নত দেশ, উন্নত দেশ। এখন কোন একটা প্রোডাক্ট যদি উন্নত দেশ আবার স্বল্পোন্নত দেশ একই প্রোডাক্ট যদি অন্য কোনো দেশে রপ্তানি করে, তাহলে স্বল্পোন্নত দেশ সে
ম্যাক্সিমাম 15%-এর নিচে একটা শুল্ক মুক্ত আরোপের একটা সুবিধা পায়। অর্থাৎ তার প্রোডাক্টের দাম ওই যদি আমি আমেরিকা পাঠাই, অর্থাৎ যেমন বাংলাদেশ স্বল্পোন্নত দেশ আর ভারত ধরেন ধনী দেশ। এখন বাংলাদেশ একটা প্রোডাক্ট যদি আমেরিকা পাঠায়, তাহলে আমেরিকা বাজারে ওই পণ্যটার দাম হবে 100 টাকা। আর ভারত যদি ওই একই পণ্য আমেরিকায় পাঠায়, তাহলে তার দাম হবে হলো 115 টাকা। এখন বলেন, একই পণ্যের দাম বা যেটা যদি 100 টাকা হয় আর একটা দাম যদি 115 টাকা হয়, তাহলে আমেরিকার নাগরিক যারা আছে তারা কোনটা কিনবে? অবশ্যই বাংলাদেশিটা কিনবে। এখন বাংলাদেশ এই সুবিধাটা কতদিন পর্যন্ত পাবে? যতদিন পর্যন্ত বাংলাদেশ এই স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত থাকবে। এখন স্বল্পোন্নত দেশ থেকে বের হইলেও আবার কিছু সুবিধা আছে, আবার থাকলেও কিছু সুবিধা আছে। যদি থাকে তাহলে এই সুবিধাটা পাবে, যদি আবার বের হয় তাহলে বাংলাদেশ অটোমেটিক ইউএস এর যে মার্কেট, বিশাল ভ্যালুয়েবল মার্কেট পোশাক খাতের, এই মার্কেট থেকে তারা অটোমেটিক বের হয়ে যাবে। কারণ কি, এই জায়গাগুলোতে ইন্দোনেশিয়া, ভেনেজুয়েলা বা পশ্চিমার আরো গরিব দেশগুলোতে তারা এখানে কি করবে? পণ্য আমদানি করবে। কারণ বাংলাদেশ থেকে একটা প্রোডাক্ট যদি 15% শুল্ক আরোপ করা হয়, তাহলে অটোমেটিক সেটার দাম বাড়বে। কিন্তু পশ্চিমেরই কোনো দেশ যদি সেখানে আমদানি করে, সেটার দাম আরো কমবে। তো বাংলাদেশ যদি স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে যায় 2028 সালে, ব্যাপক একটা মার্কেট তারা হারাবে। এখন আমাদের সরকারের বা দেশের করণীয় কি? দেশের করণীয় হলো যে একটা প্রোডাক্টের উপরে নির্ভরশীল না থাকা। যেমন বাংলাদেশের যে আমাদের মানে রপ্তানি হয়, রপ্তানির সিংহভাগ, আপনি 80 ভাগ 70 ভাগই ধরতে পারেন একটা প্রোডাক্টের উপরে, সেটা হলো পোশাক। আর বাকি যেগুলো আছে সেগুলো বলার মতো না। এখন এটার আমরা যদি ইমপ্রুভ করতে না পারি, তাহলে এর খারাপ অবস্থা, ভয়াবহ অবস্থা কেমন হবে আমরা ভেনেজুয়েলার দিকে দেখেছি। এই যে কয়েকদিন আগেই, কয়েক মাস আগেই ভেনেজুয়েলা, তাদের একমাত্র প্রোডাক্টই ছিল হলো তেল, জ্বালানি। তারা মানে জ্বালানির উপরে এতটাই নির্ভরশীল এবং এতটাই ধনী হয়েছিল যে অন্য কোনো প্রোডাক্টের দিকে যে তাদের ফোকাস করতে হবে, তাদের ইমপ্রুভ করতে হবে, এমন কোনো ধারণাই ছিল না। ফলত এই যে যখন ভেনেজুয়েলা সরকারকে আমেরিকা গ্রেপ্তার করে নিয়ে যায়, তখন তাদের হিউজ পরিমাণে একটা মার্কেট হারিয়েছে। আচ্ছা, আলোচনা এখানে করার ছিল না, তাও করলাম। আচ্ছা, এখন আসেন, আমরা যে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ভিতরে ছিলাম, সেখানে ইন্টারন্যাশনালি এক্সপোর্ট এবং ইম্পোর্ট করার পর যে এলসি দরকার হয়, এলসিটা 4 ধরনের হয়। একটা হলো ওপেন অ্যাকাউন্ট, ক্যাশ ইন ইনভয়েস, আরটা হলো ডকুমেন্টারি কালেকশন, আরটা হলো ডকুমেন্টারি ক্রেডিট। এই যে 4 প্রকার আছে, এই 4 প্রকার পুরো বিশ্ব জুড়ে এলসি 4টা প্রকার। যদিও বাংলাদেশে শুধুমাত্র 4 নম্বরটা ব্যবহার হয়, বাকি 3টা ব্যবহার হয় না। আচ্ছা ভাইজান, কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাবেন কারো। কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, নাই, বুঝতে পারছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, শুক্রিয়া। আমরা পরবর্তী স্লাইডে যাই। এই যে বিষয়টা, এই জিনিসটা হলো, এখানে অনেক আলোচনা আছে, আমরা সংক্ষিপ্ত আকারে বলছি। এক্সপোর্ট এবং ইম্পোর্ট সাধারণত 2 পদ্ধতিতে পেমেন্ট করে। অর্থাৎ ওই যে টাকা যে আদান প্রদান হয়, এলসির মানে তো টাকা আদান প্রদান করা, তার উপরে বিশ্বস্ততা হারানো। এলসির মানে হলো ওই যে ব্যাংক যে একজন গ্যারান্টার হবে, ব্যাংক জামানতদার হবে, ব্যাংক এখানে আহ তৃতীয় পক্ষের ভূমিকা পালন করবে। তো ওই জিনিসটাকে আমরা 2 ভাগে ভাগ করেছি, এটা ফিকি দৃষ্টিকোণ থেকে আমাদের আলোচনা করার সুবিধার্থে। 1 নম্বর হলো ক্যাশ রিকোয়ারমেন্ট বেসিস, অর্থাৎ যিনি বাংলাদেশে পণ্যটা কি করবেন, আমদানি করবেন, ওনার দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ তিনি ওনার সমস্ত রকমের ডকুমেন্টস ব্যাংকের কাছে জমা দেওয়ার পর পরবর্তীতে আহ মানে এই যে ক্যাশ রিকোয়ারমেন্ট বেসিস, এটার মূল কথা হলো যে আমি যে একটা কোম্পানি এবিসি কোম্পানি, আমি এবিসি কোম্পানি বিদেশ থেকে 10 কোটি টাকার 10 কোটি টাকার একটা কি বলে একটা প্রোডাক্ট আনতে চাচ্ছি, অর্থাৎ একটা মেশিনারিজ। তো কোম্পানিটা এতটাই ধনী যে সে ফুল 10 কোটি টাকা ব্যাংকে জমা দিয়েছে, যে এই যে 10 কোটি টাকা, এবার আপনি আমাকে আপনার মাধ্যমে ওই বিদেশ থেকে ওই পণ্যটা এনে দেন। তো এটা এখানে কোনো সমস্যা নেই, এটা বৈধ। এটাকে বলা হলো ফুল মার্জিন এলসি। আমরা ফুল মার্জিন কাকে বলে এটা সামনে আলোচনা করব। কারণ এক্ষেত্রে ব্যাংকের লাভ কি, ব্যাংক হলে একটা চার্জ নিবে যে আমি আপনার পক্ষ হয়ে কাজ করব, তৃতীয় পক্ষ আমাকে একটা টাকা দিবেন, 50,000 বা 1 লক্ষ টাকা, সামান্য টাকা। এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো ইনভেস্টমেন্ট লোন। এখন এটা তো সমস্যা কি, এটা হলো যেমন কোন একটা কোম্পানি এবিসি কোম্পানি, তার টাকা নাই, তার মেশিনারিজ দরকার। তো সে হতে পারে 10 কোটি টাকার মেশিনারিজ এর মাত্র 5 কোটি টাকা দিয়েছে, অথবা 10 কোটি টাকার মেশিনারিজ এর 1 টাকাও দেয় নাই,
ব্যাংক তার পক্ষ হয়ে তাকে লোন দিয়ে তাকে জার্মানি থেকে বা ফ্রান্স অথবা অন্য কোনো দেশ থেকে মেশিনারিজ এনে দিচ্ছে। এটাকে বলা হয় হলো জিরো মার্জিন অথবা ফুল মার্জিন। এখন মার্জিন কি? মার্জিন হলো ওই যে টাকা যেটা আছে, যে ব্যাংক আমার পক্ষ হয়ে টাকা দিচ্ছে 10 কোটি বা অথবা 5 কোটি, এটাকে বলা হলো মার্জিন। এখন মার্জিন যদি ফুল হয়, অর্থাৎ সে ফুল মার্জিন ফুল টাকাটাই দিয়ে দিচ্ছে, তাহলে এটাকে বলা হবে ফুল মার্জিন এলসি। ভাইজান কার এই যে সালমান আহমদ ভাই, সালমান আহমদ ভাই, সালমান আহমদ ভাই আপনি একটু করবেন, মিউট করবেন। আচ্ছা, শুক্রিয়া। আচ্ছা, এখন মার্জিন জিনিসটা বুঝছেন কিনা? মার্জিন হলো ওই যে টাকা যেটা আছে, 10 কোটি টাকা 5 কোটি টাকা, সে যেটা আদায় করে না সেটাকে বলা হলো মার্জিন। যে টাকাটা তার দেওয়া আবশ্যক, অর্থাৎ বিল অফ লেডিং, এগুলো দেওয়ার পরে যে টাকাটা দেওয়া আবশ্যক। এখন কেউ যদি এই পুরো টাকাটা, যিনি আমদানি করছেন বাংলাদেশে, যে এবিসি কোম্পানি আনছেন, সে যদি এটা আদায় করে, তাহলে এটা ফুল মার্জিন, সে ফুল টাকা দিয়ে দিয়েছে। আর যদি এই টাকা 1 টাকাও না দেয়, এটাকে বলা হলো জিরো মার্জিন এলসি। আবার কেউ যদি অর্ধেক টাকা দেয়, এটাকে বলা হলো পার্সেন্ট মার্জিন। এখন এটাকে নাজায়েজ বলেন ওলামা ইকরাম, কারণ হলো এই যে ব্যাংক যে আপনাকে 2 মাস 5 মাস বা 6 মাসের জন্য যে 10 কোটি টাকা 5 কোটি টাকা লোন দিবেন, তিনি তো বাকিতে লোন দিবেন না, অবশ্যই সুদ ভিত্তিতে থেকে লোন দিবেন। এই লোনটা যে সুদ ভিত্তিতে হচ্ছে, পাশাপাশি আবার ওনাকে একটা সার্ভিস চার্জও দিতে হচ্ছে ব্যাংকে। এটা তো তার জন্য জায়েজ, এটা তার কর্মের ফল। কিন্তু এই যে সুদে উনি এলসি করছেন, এটা জায়েজ নাই। তো আমরা এই 2 নম্বর যে প্রকার আছে, এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন ইসলাম, আমরা তো বললাম যে এলসি মানে বাংলাদেশের 3 ধরনের: ফুল মার্জিন এলসি, জিরো মার্জিন এলসি, আর একটা হলো পার্শিয়াল বলে অথবা পার্সেন্ট মার্জিন এলসি। এই 3টা হয়। তো এখন এই 3টা, প্রথমটা তো বললাম জায়েজ, কোনো সমস্যা নাই, কিন্তু 2 নম্বর এবং 3 নম্বরটা জায়েজ না। এখন এটার অল্টারনেটিভ কি এবং শরিয়া বিকল্প কি, এবং ইসলামী ব্যাংকগুলো এটা কিভাবে পরিচালিত করে, সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। 1 নম্বর হলো ওয়াকালা। ইসলামী ব্যাংকগুলো ওয়াকালা যেটা করে, এটা খুব সহজ পদ্ধতি। যে আহ, ব্যাংক সেটা দায়িত্ব নিবে, অর্থাৎ এবিসি কোম্পানি গিয়ে ব্যাংকে বলবে যে আমার অমুক দেশ থেকে এই পণ্যটা দরকার, প্রোডাক্টটা দরকার, আপনি আমার পক্ষ হয়ে কাজ করেন। তো এটা খুব সহজ একটা জিনিস, আমি একটা উদাহরণের মাধ্যমে দেখিয়েছি। এই যে আপনারা দেখুন, এই যে চীনের ব্যবসায়ী গার্মেন্টস, এটা দেখিয়েছে। আচ্ছা, এখানে কোনো সমস্যা নাই যে ব্যাংক নিজেই এই কাজটা করবে এবিসি কোম্পানির হয়ে, 10 কোটি টাকা 5 কোটি টাকা। তো উনি শুধুমাত্র সার্ভিস চার্জটা নেবেন। এটা এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত জায়েজ। কিন্তু ইসলামী ব্যাংকগুলো কি করে? ইসলামী ব্যাংকগুলো কনভেনশনাল ব্যাংকের মতোই করে, শুধু নামটা দিয়েছে তারা ওয়াকালা। কেমন? যদি 10 কোটি টাকা হয়, সার্ভিস চার্জ আমরা কি বলি? যেমন আপনি একটা কাজ করে দিয়েছেন, সেটা সার্ভিস চার্জ, মানে কষ্ট হোক বা সহজ হোক, আপনি যেটাই হোক, আপনি শুরুতে বলবেন যে ভাই আমি কাজটা করে দেবো, সেটা হলো 10 টাকা বা 15 টাকা আমাকে দিতে হবে। কিন্তু ইসলামী ব্যাংকগুলো কি করে? যেমন যদি আপনার এলসিটা 10 কোটি টাকার হয়, তাহলে সেটার জন্য এক ধরনের সার্ভিস চার্জ। আবার যদি 5 কোটি টাকা হয়, সেটার জন্য এক ধরনের সার্ভিস চার্জ। আবার যদি 1 কোটি টাকা হয়, সেটার জন্য এক ধরনের সার্ভিস চার্জ। আসলে আমরা সার্ভিস চার্জ যেটা আছে, এটা কেন নিব? নিব হলো এই জন্য যে আমার কষ্ট হয়েছে, আমার কষ্ট হয়েছে, ঠিক না? আমার কাগজপাতি দরকার হয়েছে, আমার ফর্ম পূরণ করতে হয়েছে। আমার ধরেন 10টা ফর্ম পূর্ণ করেছে, আর তাকে শ্রম দিতে হয়েছে 1 ঘন্টা। তো সব মিলে তার সার্ভিস চার্জ সে নির্ধারণ করলে 1 কোটি টাকা, ওই 1 লক্ষ টাকা। এখন আমাকে বিষয়টা আপনার বলেন, এমন কোনো কাহিনী হয় কি না যে যদি আপনি 10 কোটি টাকার এলসি করেন, তাহলে আমাকে সময় দিতে হয় 5 ঘন্টা, বা আমাকে ফর্ম 10টার জায়গায় আরো 15টা লিখতে হয়, বা আমাকে কালি বেশি খরচ করতে হয়, আমাকে আরো বেশি মাথা খাটাইতে হয়, এমন কোনো মাসলা আছে কিনা? আমি 5 কোটি টাকার জন্য যেই ফর্মটা কিনেছি, 10 কোটি টাকার জন্য যেই ফর্মটা কিনেছি, 1 কোটি টাকার জন্য এই ফর্মটা কিনেছি, তাহলে সবগুলোর জন্য তো একটা মান নির্ধারণ হওয়ার কথা ছিল, ঠিক না? তো 5 কোটি টাকার জন্য একটা বলতেছেন, 10 কোটি টাকার জন্য একটা বলতেছেন, আবার ভিন্ন, মানে ভিন্ন ভিন্ন মূল্যের আপনি সার্ভিস চার্জ বলতেছেন। তো এটাকে যতই আপনি নামে বলেন যে সার্ভিস চার্জ, এটা তো মূলত এক ধরনের একটা সুদি হিলা, আপনি হিলা অবলম্বন করতেছেন। তো এটা ইসলামী ব্যাংক এই কাজগুলো তারা করে, এই জন্য ওয়াকালা এটা জায়েজ নাই।
ভাইজান এটা বুঝছেন কিনা আমাকে একটু একজন বলেন। জি জি, বুঝতে পারছি। আচ্ছা এখন আসেন, আর কারো কোনো প্রশ্ন? একটু আবার বলেন তো সামান্য করে। আচ্ছা আচ্ছা, বলতেছি আপনি কোনটা বোঝেন নাই, ওকালাটা মানে নাকি তা হারাম হচ্ছে কিভাবে এটা? ওয়াকালা ওয়াকালা। আচ্ছা, ওয়াকালা হলো আপনি মনে করেন একজন ব্যাংক, আমি গিয়ে বললাম যে নাইম ভাই আপনি আমার কাজটা করে দেন, বাস আপনি কাজটা করলেন। ঠিক আছে, এখন আপনি এই কাজটা করার জন্য মনে করেন 5টা ফর্ম পূরণ করতে হয়। ঠিক আছে, এখন আমি বললাম যে আপনি আমাকে কি বললেন যে ভাই ফর্ম 5টা পূরণ করতে সময় লাগে 5 মিনিট, স্বাভাবিক হিসাব। ঠিক আছে, এখন আমার এই 5 মিনিটের সময়ের দাম হলো 1,000 টাকা। আর আমার যত টাকাই হোক না কেন, আমার 1 কোটি টাকা হোক, 10 কোটি, 5 কোটি। এখন আপনি কি করলেন, আপনি বললেন ভাই 5 মিনিটের ফর্ম ঠিক আছে, কিন্তু আপনি যদি টাকা মান বাড়ান তাহলে আমার সার্ভিস চার্জও বাড়বে। এমনটা আসলে সম্ভব কিনা? আপনি তো 10 কোটি টাকার কাজ হোক, 5 কোটি টাকা, 2 কোটি, 1 কোটি, সব কিছু তো 5 ফরমেই করবেন 5 মিনিটে। তাহলে আপনার সার্ভিস চার্জ তো আপনাকে একটা নির্ধারিত থাকতে হবে। সার্ভিস চার্জ যদি নির্ধারিত না থাকে তাহলে তো ওই লেনদেনই জায়েজ নেই। কিন্তু আপনি বলতেছেন যে ভাই 5 কোটি টাকা হলে এই টাকা, 10 কোটি টাকা হলে এই টাকা, এই টাকা হলে এই টাকা। তো ইসলামী ব্যাংকগুলো ওয়াকালা করতে গিয়ে তারা এই ভুলগুলো করে, এই জন্য এটা জায়েজ নেই। এখন আসেন মুশারাকা, এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি, এবং এটা তারা করে না, তারা করে কি হলো ভিন্ন একটা। আচ্ছা, আমরা আগেও বলেছি আমাদের প্রোডাক্ট অফ ব্যাংকিং এর যে আলোচনা ছিল সেখানে আমরা বলেছি যে ইসলামী ব্যাংকগুলো যদি মুশারাকা পদ্ধতিতে ফিরে যায় তাহলে হয়তো ব্যাংকিং ব্যবস্থাটা ফিরে আসবে। তবুও ব্যাংকিং ব্যবস্থাপনাটাই আমি খারাপ মনে করি, কারণ কি দেখেন, ওই যে চট্টগ্রাম হাটহাজারী অঞ্চলের বা কুড়িগ্রাম অথবা ওই নোয়াখালীর মানে হাতিয়া অঞ্চলের এই যে লোকগুলো, তারা কিন্তু কোনোদিন ওই ব্যাংকের সুবিধাটা খুব বেশি পায় না। কারণ তারা ব্যাংকের সুবিধা পায় হয়তো সর্বোচ্চ তাদের ফ্যামিলি থেকে কেউ বিদেশ গেলে, এই একটা সুবিধা। কিন্তু ব্যাংকের সুবিধা সবচেয়ে বেশি পায় হলো শহরমুখী যেসব মানুষ আছে, আবার তাদের চেয়ে বেশি পায় বিভিন্ন ইন্ডাস্ট্রি, আবার তাদের চেয়ে বেশি পায় যারা একবার মাফিয়া চক্র থাকে। তারা তারা যদি নিতে না চায় তাদেরকে জোর করে দেয় যে ভাই আপনি নেন, আপনার কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে হাতিয়া, চট্টগ্রাম অথবা ঠাকুরগাঁওর একজন ব্যক্তি যদি লোন নিতে যায়, তাকে দৌড়াইতে হবে 6 বার, তার কাগজপত্র দিতে হবে 40টা। তাহলে দেখেন ব্যাংকিং সিস্টেমটা তারা একটা নির্দিষ্ট গোষ্ঠীর ভিতরেই টাকাটা বারবার বারবার সীমাবদ্ধ করে রাখছে। এই জন্য যদিও ব্যাংকিং ব্যবস্থা মুশারাকা করুক কিংবা মুদারাবা করুক, আমরা বলি ব্যাংকিং ব্যবস্থাটাই টাকাটা কুক্ষিগত করার একটা একটা ওয়ে। আচ্ছা এখন আসেন মুশারাকা। মুশারাকাটা কিভাবে করে? খুব সহজ। যে এবিসি কোম্পানি, আমরা এখানে দেখি চট্টগ্রামে একটা ব্যবসায়ী বা ইলেকট্রিক পণ্য আমদানি করতে চায়। আচ্ছা ভাই, আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো, আপনারা এখানে যারা 12 জন আছেন, একটু যদি কাইন্ডলি আপনাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিতেন। এই যে রিয়েলমি 830 910, তানবীর ভাই, আপনারা যারা আছেন, খালিদ ভাই, একটু যদি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু আমাদের চ্যাট বক্সের এখানে লিখতেন খুশি হইতাম। আচ্ছা, মুশারাকা পদ্ধতি কি? যেমন কোম্পানির টাকা আছে হলো 1,000 টাকা বা 1 লক্ষ টাকা, 1 কোটি, আর বাকি টাকা দিবে হলো ব্যাংক। তো ব্যাংকের সাথে চুক্তি এভাবে হয়েছে যে ভাই আপনি, আমি যে টাকা দিলাম আর বাকি টাকা আপনি দিয়ে আপনি আমার হয়ে এই কাজটা করবেন। আপনাকে তো আমি সার্ভিস চার্জ দিবই, পাশাপাশি আমাদের যে লাভ হবে, লাভ হওয়ার পর লাভের 10 ভাগ নিব আমি, আর বাকি 90 ভাগ নেবেন হলো আপনি। কারণ হলো 10 কোটি টাকার 1 কোটি টাকা আমার, আর বাকি 9 কোটি টাকা আপনার। তো ইসলামী ব্যাংক এই পদ্ধতি অনুসরণ করে তারা বাকি কাজ সম্পন্ন করে, তারা লাভ লোকসানের ভাগীদার হবে। এখন মানে ইসলামী ব্যাংকের যারা চর্চা, আদর্শিক চর্চা চায়, তারা এই পদ্ধতিটাকে সবচেয়ে বেটার মনে করে। কিন্তু ইসলামী ব্যাংক তারা এই পদ্ধতি করে না। তারা করে কোনটা? তারা করে হলো এই যে যেমন মুরাবাহা করে, মুদারাবা এবং মুশারাকা তারা একসাথে করে। যেমন ব্যাংকের টাকা আছে হলো 9 কোটি, আর ওই ভদ্রলোকের আছে হলো 1 কোটি। তো তখন এটা হলো আদর্শিক পদ্ধতি, তারা এটা করে না। তারা করে গিয়ে, তারা কিভাবে করে, যেমন ধরেন ইসলামী ব্যাংক সে একাই 10 কোটি টাকার কাফালাত নেয়, অর্থাৎ সে 10 কোটি টাকা দিবে। আবার ওই যে ভদ্রলোক এবিসি কোম্পানি আছে, এবিসি কোম্পানি তো টাকা নাই। তো তারা বলে কি যে ভাই আপনি যেহেতু টাকা নাই, পণ্যটা কিভাবে তৈরি করবেন? আমি আপনাকে মুরাবাহার ভিত্তিতে অথবা বাই মুয়াজ্জাল, অথবা মুরাবাহার ভিত্তিতে কাঁচামাল কেনার জন্য আরো টাকা দিলাম। দেখেন, এটা এক ধরনের এলসি, এটা আমরা সর্বশেষ আলোচনা করব। এটাকে বলা হলো ব্যাক টু ব্যাক এলসি। এটা বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত এবং বাংলাদেশ এই এলসি বেশি প্রচলিত হয়।
ব্যাক টু ব্যাক এলসি। মানে এক নম্বর হলো ওনার কাছে টাকা নাই, উনি 10 কোটি টাকার একটা প্রোডাক্ট নিয়েছে, যে ভাই আমি আপনাকে এই জিনিসটা বানিয়ে দেবো। আমার হলো ব্যাংক বলে যে ভাই তুমি এই কাফিল হও। এরপরে তার কাছে তো টাকা নাই, তো কাঁচা পণ্য কেনার জন্য উনি আবার এই ব্যাংক থেকে টাকা নেয় মুরাবাহা অথবা বাইয়ে মুআজ্জালের ভিত্তিতে। বাংলাদেশে এই পদ্ধতিটা ইসলামী ব্যাংকগুলোতে সবচেয়ে বেশি প্রচলিত। তাহলে আমরা মুশারাকা দেখিয়েছি, মুশারাকা বাংলাদেশে হয় না। বাংলাদেশে যেটা হয় সেটা হলো এই যে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে ইসলামী ব্যাংকগুলো বাইয়ে মুরাবাহা করে। এই যে লাল জায়গাটা আপনারা একটু আরো সুন্দর করে পড়ে নেবেন। আচ্ছা, এখন এটা একটা প্রকার, সেটা হলো এই যে এলসি খোলা হলো, এলসি খোলার পরে ওই যে বাংলাদেশের এবিসি কোম্পানির নাম বলেছিলাম আমি একটু আগে, তো বাংলাদেশের এবিসি কোম্পানির, আচ্ছা একটু দাঁড়ান ভাই, আমাদের সময় কয় মিনিট বাকি আছে, একটু দেখার সিস্টেম আছে? জি 9 মিনিট আছে। আচ্ছা। আচ্ছা, রিয়েলমি আরো একজন ভাই বাকি ছিলেন মনে হয়, 910 ভাই একটু লিখবেন। আচ্ছা, আমরা জনাব এবিসি কোম্পানি, তো উনি তো টাকা পরিশোধ করবে, মানে ওনার যে প্রোডাক্টটা দেওয়ার কথা ছিল উনি তো সেই প্রোডাক্টটা তৈরি করেছেন। এখন বিদেশি যে কোম্পানি, আচ্ছা এখন এই যে আলোচনা করছি এটা হলো লেটার অফ ক্রেডিট তে এক্সপোর্টারকে কিভাবে মূল্য পরিশোধ করবে। আচ্ছা, এই জিনিসটা হলো বাংলাদেশের কোন একজন গ্রাহক বিদেশ থেকে হলো 1 কোটি টাকার বা 10 কোটি টাকার একটা পণ্য কিনেছে। এখন আমরা পড়েছিলাম কি একটু আগে, যে বিদেশি ওই কোম্পানি যখন জাহাজে পণ্য তোলার পরে তার কাছে বিভিন্ন ধরনের কার্ড থাকে, ইনভয়েস, প্যাকেজিং লিস্ট, এগুলো পাঠানোর পরে এগুলো আসতে মনে করেন সর্বোচ্চ 10 দিন বা 5 দিন লাগবে। এইগুলো ব্যাংকে আসার পরেই বাংলাদেশের যে এবিসি ডাচ বাংলা ব্যাংক, সে তো নগদ এবিসি ব্যাংকে বলবে এই যে তোমার কাগজ চলে আসছে, তুমি যে কাগজ যে পণ্যগুলো চেয়েছো জার্মানির ওই ব্যাংকে কোম্পানির কাছে, সে তোমার পণ্যগুলো ভালোভাবে আদায় করেছে। এখন তোমার জন্য আবশ্যক হলো আমাকে দ্রুত টাকা দাও, এই যে তোমার কাগজপত্র সব চলে আসছে, জাহাজে আছে, তোমার পণ্য চলে আসবে। এখন এখানে একটা প্রশ্ন হলো যে এই যে বাংলাদেশের যে এবিসি কোম্পানি, তার কাছে তো আগে থেকেই টাকা নাই, সে তো অনেক টাকা কাঁচামাল কিনে ওই জার্মানির কোম্পানির জন্য প্রোডাক্ট তৈরি করেছে। এখন ওনার জন্য কি টাকাকে নগদ দেওয়া আবশ্যক নাকি একটা সময় নেবে? এই যে টাকাটাকে নগদ দেওয়া আবশ্যক নাকি বাকিতে, এই বিবেচনায় এখানে 3টা প্রকার আলোচনা করছে। একটা প্রকার বলেছে হলো বাকি, অর্থাৎ ওই ব্যাংক যে ওনাকে ইনভয়েস লেটার, লেটার অফ ক্রেডিট, প্যাকেজিং লিস্ট দেখানোর সাথে সাথেই বাংলাদেশের যে এবিসি ব্যাংক, যিনি আপনার কি বলে ওই জার্মানি থেকে বিভিন্ন ধরনের মেশিনারিজের অর্ডার দিয়েছেন, ওনার জন্য এই টাকাটা দেওয়া আবশ্যক। এটা একটা প্রকার। আরেকটা প্রকার হলো যে না, ওনাকে 180 দিন বা 3 মাস 6 মাস সময় দেওয়া হবে, যে আপনি লেটার অফ ক্রেডিট বা এই যেগুলো আছে এগুলো হাতে পাওয়ার পরে আপনি 180 দিন পর পণ্যটা পাবেন। তার মানে কি হচ্ছে, ওই যে জার্মানির যে কোম্পানি যেটা আছে, যে ওনার জন্য মেশিনারিজ পাঠিয়েছেন বাংলাদেশের এবিসি কোম্পানির জন্য, উনি পণ্য দেওয়ার পরে উনি কিন্তু নগদ টাকা পাবেন। কিভাবে? ওনার ওই টাকাটা কিন্তু বাংলাদেশের ডাচ বাংলা ব্যাংক দেরি করবে না, বিলম্ব করবে না। ওনার টাকাটা উনি লেটার অফ ক্রেডিট পাঠানোর সাথে সাথেই ডাচ বাংলা ব্যাংক ওই এবিসি ব্যাংকের পক্ষ হয়ে দিয়ে দেবে। কিন্তু এবিসি ব্যাংক আবার এবিসি এবিসি কোম্পানি ডাচ বাংলা ব্যাংকে টাকাটা দেবে 180 দিন। এখন এখানে লসটা বেশি হবে হলো এবিসি কোম্পানির, কারণ হলো উনি যদি 180 দিন লেট না করে ইনভয়েস লেটার যেগুলা জার্মানির কোম্পানি এই ডাচ বাংলা ব্যাংকের কাছে পাঠিয়েছে, এইগুলো হাতে পাওয়ার সাথে সাথে যদি এবিসি কোম্পানি টাকাটা আদায় করতো, তাহলে ডাচ বাংলা ব্যাংকের 180 দিন অপেক্ষা করতে হতো না। যেহেতু ডাচ বাংলা ব্যাংক এবিসি কোম্পানির জন্য 180 দিন অপেক্ষা করবে, এই জন্য ওনাকে টাকাটা আরো বেশি দিতে হবে। আচ্ছা, এতটুকু বুঝছেন কিনা ভাইজান? এখানে কোনো প্রশ্ন আছে কিনা?
একজন একটু আমাকে বলবেন এখানে কোনো প্রশ্ন আছে কিনা এই আলোচনার? আমরা নতুন আলোচনায় যাব। জি না ভাই, প্রশ্ন মনে হয়নি। আচ্ছা আচ্ছা। আহ নতুন আলোচনা খুবই কম আছে, 5 মিনিটের ভিতরে আমরা শেষ করে দিব। একটা ফুল, ওই যে আমরা আগে বলেছিলাম যে বাংলাদেশের এলসি গুলো তিন ভাবে হয়। একটা হলো টাকাটা বাংলাদেশের যে এবিসি কোম্পানি আছে, এবিসি কোম্পানি সে টাকা যে 10 কোটি টাকার মেশিনারিজ কিনেছে জার্মানির কোম্পানি থেকে, সে যদি ফুল টাকা দিয়ে দেয়, অর্থাৎ পরিপূর্ণ এখানে সব আমি উদাহরণ লিখে দিয়েছি, ঠিক আছে, আপনি এটা বিস্তারিত পড়ে নেবেন। বাংলাদেশের এবিসি কোম্পানি 10 কোটি টাকার মেশিনারিজ কিনেছে কার মাধ্যমে? ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে। সে যদি ডাচ বাংলা ব্যাংকে ফুল টাকা দেয়, ফুল টাকা দেওয়ার কয়েকটা মাধ্যম হতে পারে, হয়তো 10 কোটি টাকা দিবে, অথবা 10 কোটি টাকার 5 কোটি টাকা ক্যাশ দিবে, আর বাকি 5 কোটি টাকার কোনো একটা ওনার কোনো একটা কোম্পানির দলিল অথবা কোনো একটা বাড়ির আমানত রাখবে, এটাও তো ব্যাংকের কাছে একটা আমানত। তার মানে ব্যাংক পরিপূর্ণ টাকাটা পাচ্ছে। যদি এমন হয় তাহলে এটাকে বলা হলো ফুল মার্জিন এলসি। তাহলে এখানে কিন্তু ব্যাংকের কোনো লাভ নাই, শুধুমাত্র সার্ভিস চার্জ যেটা আছে এটা ছাড়া ব্যাংকের আর কোনো লাভ নাই, ঠিক আছে না? কারণ এখানে তো ব্যাংক ওই ব্যক্তিকে কোনো লোন দিচ্ছে না। আপনি আমার সাথে একটু থাকেন, বুঝছেন কিনা একটু বলেন। এখানে কিন্তু ব্যাংক ওই ব্যক্তিকে কোনো লোন দিচ্ছে না, এই জন্য এটা ফুল মার্জিন এলসি, এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আসেন জিরো মার্জিন এলসি। জিরো মার্জিন এলসিটা কি? ওই যে একটু আগে যেটা বলেছিলাম যে বাংলাদেশের এবিসি কোম্পানি 10 কোটি টাকার পণ্য কিনতে চাচ্ছে জার্মানির একটা মেশিনারিজ কোম্পানি থেকে। তো বাংলাদেশের এই কোম্পানির হাতে 1 টাকাও নাই। উনি ব্যাংকে গিয়ে বলছে, ভাই আপনি আমার পক্ষ হয়ে 10 কোটি টাকা দিয়ে দেন ঋণ, আমি আপনাকে পরে পরিশোধ করব। তো এখানে কিন্তু ব্যাংক দুইটা টাকা পাবে, একটা হলো সুদের টাকা 10 কোটি টাকার সুদ, আর একটা হলো যে সার্ভিস চার্জ, এটাকে বলা হলো জিরো মার্জিন এলসি, 1 টাকাও আদায় করে নাই। আরেকটা হলো পার্শিয়াল মার্জিন এলসি, সেটা হলো যে এই যে 10 কোটি টাকার পণ্য অর্ডার দিয়েছেন জার্মানিতে অথবা ফ্রান্সে, এই 10 কোটি টাকার 5 কোটি টাকা দিয়েছে, বাকি 5 কোটি টাকা দেয় নাই। এখন এই 5 কোটি টাকার উপরে সুদ আসবে আর সার্ভিস চার্জটা পাবে। তো এটাকে বলা হলো পার্শিয়াল মার্জিন এলসি। বাংলাদেশের সবচেয়ে কোন এলসি বেশি আলোচিত? সেটা হলো ব্যাক টু ব্যাক এলসি, আমি যেটা আলোচনা করেছিলাম। সেটা কিভাবে? যেমন ধরেন বাংলাদেশের কাছে এখন বাংলাদেশ হলো রপ্তানিকারক। এর এতক্ষণ যেটা বলছি এর ভিন্ন উদাহরণ। যেমন বাংলাদেশের একটা এবিসি গার্মেন্টস ফ্যাক্টরি আমেরিকা থেকে তাকে বলছে যে 1 লক্ষ পিস শার্ট দেন, 1 লক্ষ পিস শার্ট দেন। এখন বাংলাদেশের এই যে গার্মেন্টস ফ্যাক্টরি আছে সে কিন্তু গরিব। তো ওই যে আমরা একটু আগে বলছিলাম, যে পণ্য কিনতে চায়, মানে যে পণ্য কিনতে চায় তার জন্য কি খোলা আবশ্যক? একটা এলসি খুলতে হবে ব্যাংকে গিয়ে। এখন ওই যে বাংলাদেশের যে কোম্পানি ফ্যাক্টরি আছে, সে তো আর বিশ্বাস করবে না আমেরিকান ওই কোম্পানিকে। আমি যদি আপনার জন্য ওই 1 লক্ষ পিস শার্ট তৈরি করি, আপনি হইতে পারে শার্টটা নিবেন না, অথবা শার্টের দাম দিবেন না, তো আপনার ভিত্তি কি? সে আমেরিকান ওই কোম্পানি বলবে যে না, হ্যাঁ আমার ভিত্তি হলো আমি যে তোমাকে বলেছি, আমি যদি টাকা না দিই তাহলে আমেরিকান একটা ব্যাংকের নাম বলবে সেন্ট্রাল ব্যাংক। ধরেন আপনি লাইকসে ধরেন আমেরিকান সেন্ট্রাল ব্যাংক আমার পক্ষ হয়ে টাকা দেবে। আমরা যেটা বাংলাদেশের ডাচ বাংলা ব্যাংকে আমরা যেটা বানিয়েছিলাম, আমেরিকার ওই ব্যাংক বলবে ঠিক আছে। এখন বাংলাদেশের যে গার্মেন্টস ফ্যাক্টরির যে মালিক, উনি শিওর হইলো যে আমেরিকান যে আমাকে অর্ডার দিয়েছে 1 লক্ষ পিস শার্ট, সে যদি শার্ট না নেয় অথবা যদি সে ধোকা দেয়, তাহলে আমার তো কোনো সমস্যা নাই, কারণ আমি টাকা নিব কার থেকে? আমেরিকান সেন্ট্রাল ব্যাংক থেকে। আচ্ছা, এখন বাংলাদেশের যে গার্মেন্টস ফ্যাক্টরির যে মালিক, ওনার কাছে আবার এই যে শার্ট তৈরি করার জন্য যে টাকা, মানে কাঁচামাল লাগবে, অনেক বোতাম তারপর তুলা অনেক কিছু দরকার, আবার এটার জন্য ওনার কাছে টাকা নাই। এখন কি করবে? এখন এই বাংলাদেশের যে এই যে গার্মেন্টস ফ্যাক্টরির যে মালিক, উনি কি করলেন? উনি আবার আমেরিকার একটা কোম্পানি থেকে অথবা ভিন্ন কোনো দেশের একটা কোম্পানি থেকে আবার একটা এলসি করলেন। সে এলসিটা কি? সে এলসিটা হলো, ভাই আপনি আমাকে বুতাম দেন অথবা আমাকে কাঁচামাল দেন অথবা আমাকে তুলা দেন, আমি আপনাকে 3 মাস পরে টাকা দিব। এখন ওই যে এখন উনি উনি চলে গেছেন হলো কাঁচামাল কেনার জন্য জার্মানিতে। এখন জার্মানিতে যদি উনি যায়, তাহলে তাহলে ওনাকে কি বলবে? উনি যখন জার্মানিতে যাবে, আমরা কি বলছি যে যে কেউ এলসি করবে, মানে পণ্য আনতে যাবে অন্য দেশ থেকে, তাহলে তার একটা কি লাগবে? একটা এলসি লাগবে ব্যাংকের। এখন জার্মানির ওই কোম্পানি বলবে যে ভাই আপনি বাংলাদেশি মানুষ, আপনি যে আমার থেকে পণ্য নেবেন, বুতাম নেবেন, কাঁচামাল নেবেন, এগুলার ভিত্তি কি? সে বলবে যে ভাই আমি ইতিমধ্যে আমেরিকান একটা কোম্পানির সাথে চুক্তি করেছি যে সে আমার থেকে পোশাক নিবে। যেহেতু সে আমার থেকে পোশাক নেবে, সে আমাকে জামানত, মানে সে আমাকে সিওরিটি দিছে হলো আমেরিকান সেন্ট্রাল ব্যাংকের নামে। এখন আপনি যদি আমার থেকে নিতে চান, তাহলে আমি আপনাকে
এই যে আমেরিকান সেন্ট্রাল ব্যাংককে আপনার আমানত বানাইলাম, অর্থাৎ আমি যদি আপনাকে বুতাম না নিই অথবা কোনো প্রতারণা করি, তাহলে আমার টাকাটা আমেরিকান সেন্ট্রাল ব্যাংক দিবে। এটাকে বলা হলো ব্যাক টু ব্যাক এলসি, অর্থাৎ একটা এলসির উপরে আরো একটা এলসি খোলা। এটা হলো বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত এলসি এবং এটাই সকলে ব্যবহার করে। আর ভাইজান আমরা শেষ মিনিটে চলে আসছি, এই যে ব্যাক টু ব্যাক এলসি এটা বলছেন কিনা, টোটাল ক্লাসের উপর আর কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানাবেন। শেষ ব্যাক টু ব্যাক মিনিটে আছে। এলসি তে কি জি জি বলেন। ব্যাক টু ব্যাক এলসি তে কি সুদের টাকা উঠে, সুদের উপর টাকা আসে? ওই যে ওই ঋণটা, তিন ভাবে করা যায়, ওই যে তিন ভাবে বললাম একটু আগে, ফুল মার্জিন, হ্যাঁ, পার্সিয়াল মার্জিন, আর হলো জিরো মার্জিন। জিরো মার্জিন। জি জি।